কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে যেখানে কম্পাস আর বিহান আর অখিলেশকে কলেজে ডেকে নিয়ে আবারও কলেজের দায়িত্ব বিহানকে আর কম্পাসকে দিলে মুক্তি প্রচুর রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে যে মাহি ফোন করে জিৎকে বলে যে আলাদা করে তার সঙ্গে দেখা করবে। তখনই জিৎ এলে মাহি জিতের দিকে তাকিয়ে থাকে, জিৎ মাহির দিকে তাকিয়ে থাকে। তখনই জিৎ বলে, আসলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো, তাই অনেকটা জল পড়ে গেছে, গায়ে ভিজে গেছি। তখনই মাহি বলে, কেন কেন বাইরে বাইরে আসলে কি ভিজে যেতে হবে? গাড়িতে করে আসেননি? তখনই জিৎ বলে, আসলে ম্যাডাম কি হয়েছে বলুন তো, আপনাদের মতো তো আমাদের ওরকম নামি দামি গাড়ি নেই, আমাদের আসতে হয় বাসে করে, এই জন্যই ভিজে যেতে হয়। আসলে অনেকে আপনারা হয়তো গাড়িতে যখন আসা যাওয়া করেন জানালাটা খুলে দেখেননি যে বৃষ্টির সময় কত লোক এরকম জলে ভিজে যায়। তখনই মাহি বলে, দেখুন এ আবার কি রকম প্রশ্ন করছেন, এইসব প্রশ্ন করে আমাকে আমাকে বিরক্ত করবেন না তো। আমি এই জন্য কিন্তু আপনাকে ডাকিনি, আমি আমার কথা শোনার জন্য আপনাকে ডেকেছি। তখনই জিৎ বলে, হ্যাঁ বলুন বলুন আপনি কেন ডেকেছেন আমাকে। তখনই দেখা যায় যে তখনই মাহি বলে, আসলে আপনি রুস্মিকাকে সেনাপতির হাত থেকে বাঁচানোর জন্য কম্পাসকে অনেক হেল্প করেছেন, আমি সেটা জানতে পেরেছি যে আপনার কারণেই আমরা আমার বোনটাকে ভালোভাবে ফিরে পেয়েছি। এই জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আলাদা করে ডেকে এনেছি। তখনই জিৎ বলে, শুধু আলাদা করে ধন্যবাদ দেওয়ার জন্য এভাবে ডেকে নিয়ে আসলেন আমাকে? তখনই মাহি বলে, দেখুন আপনি এভাবে কেন কথা বলেন, আমি শুধু আপনাকে এই জন্যই ডেকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানাবো। আর একটা কথা, আর একটা কিন্তু আছে এখানে। তখনই জিৎ বলে, কি কিন্তু আছে বলুন তো। তখনই মাহি বলে, আর একটা কিন্তু আছে, যেটা হলো আমি আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি। তখনই জিৎ বলে, গিফট? তাও আবার আমার জন্য? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, আমাকে তো দু চোখে দেখতেও পারেন না, সব সময় আমার উপরে কিটকিট করেন। তাহলে আমার জন্য গিফট আনতে গেলেন কেন হঠাৎ করে? তখনই মাহি বলে, আপনি এই কথা বলতে পারলেন যে আমি আপনাকে আপনাকে কিটকিট করি, আপনার উপরে অত্যাচার করি? আপনি এই কথা বলতে পারলেন যে আমি আপনাকে সহ্য করতে পারি না, সবসময় ঝগড়া করি? তখনই জিৎ বলে, তা নয় তো কি, আপনি তো সবসময়ই যখনই সামনাসামনি দেখা হয় শুধু ঝগড়া করেন, কেন এমনটা করেন বলুন তো, এমনটা কেন হয়? তখনই দেখা যায় মাহি বলে, এভাবে বলবেন না, দেখুন ভালো লাগে না, আমি কিন্তু এইসব কথা শোনার জন্য আপনাকে এখানে ডাকিনি। তখনই দেখা যায় জিৎ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলবেন বলছিলেন সেটা বলুন। তখনই মাহি বলে, হ্যাঁ সেটা তো বলে দিয়েছি, আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি না, আপনি আপনি চোখটা বন্ধ করুন না। তখনই জিৎ বলে, এর জন্য আমার চোখ বন্ধ করতে হবে কেন, আমরা তো ভালো বন্ধু না? তখনই দেখা যায় যে তখনই এই মাহি বলে, হ্যাঁ আপনি তো শুধু কম্পাসেরই বন্ধু, কম্পাসের কথাই শুনবেন। তখনই জিৎ বলে, হ্যাঁ অবশ্যই, কম্পাস আমার বেস্ট ফ্রেন্ড, আমি কম্পাসের জন্য আমার জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এই জন্য কম্পাস যা বলে আমি সবই শুনি। তখনই দেখা যায় মাহি বলে, এখন চুপ করুন তো, এবার হাতটা পাতুন। এরপরে দেখা যায় গিফটটা হাতে দেয় জিতের। আর তখনই জিৎ বলে, এটা কি মাহি ম্যাডাম? তখনই মাহি বলে, এটা কি আপনি বুঝতে পারছেন না? তখনই দেখা যায় জিৎ বলে, না বুঝতে পারিনি। তখনই যে মাহি বলে, আচ্ছা তাহলে গিফটটা খুলে দেখুন। তখনই জিৎ খুলে দেখে যে ওটা একটা দামি ঘড়ি। তখনই জিৎ বলে, এটা তো অনেক দামি ঘড়ি, এটা আমি নিতে পারবো না ম্যাডাম। তখনই মাহি বলে, কেন নিতে পারবেন না? তখনই জিৎ বলে, এটার দাম অনেক বেশি, যা আমার কাছে অনেক দামি, এত দামি জিনিস উপহার আমি রাখতে পারবো না ম্যাম। তখনই মাহি বলে, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি আপনাকে ভালোবেসে গিফটটা দিয়েছি, আপনি গিফটটা রেখে দিন। এরপরে দেখা যায় যে অন্যদিকে কম্পাস আর বিহান দুজনের মধ্যে একটু মন মানসিকতা খারাপ হয়ে যায়। এরপরে দেখা যায় যে তখনই বিহান যা যা করে কম্পাস ঠিক তাই করতে থাকে। তখনই বিহান বলে, কি হচ্ছে কম্পাস, তুমি কি আমাকে রিপিট করছো নাকি? তখনই দেখা যায় যে কম্পাস বলে, কি বলতে চাইছেন, আমি আপনাকে রিপিট করতে যাব কিসের জন্য? তখনই বিহান বলে, দেখতেই তো পাচ্ছি যে আমি যা যা করছি তুমিও ঠিক তাই করছো, এটা করছো কেন বলো? তখনই দেখা যায় কম্পাস বলে, দেখুন দেখুন আপনি, সেটা কিন্তু নয়, আমি জানি আপনি আমার উপরে রেগে আছেন, আপনি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, কিন্তু দেখুন যা হবার হচ্ছে তো হয়ে গেছে, তো এবার আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? তখনই বিহান বলে, ক্ষমা? তাও আবার তোমাকে? কখনোই না, তোমাকে ক্ষমা করা যাবে না। তখনই দেখা যায় যে তখনই কম্পাস বলে, দেখুন এভাবে বলবেন না, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি করে চলবে, আমাদের একসঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে ওই ক্রিমিনালটাকে ধরতে হবে। এদিকে দেখা যায় সত্যজিৎও খুব চিন্তায় পড়ে, তার টিমমেট নিয়ে সে ডিসকাস করতে থাকে। তারপরে দেখা যায় তখনই এই সত্যজিৎ বলে, আমি কি করে ওই 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 এক্সরে ধরবো, কিচ্ছু বুঝতে পারছি না, জীবকে তো ধরতেই হবে, উনি অনেক
অনেক অনেক বড় ক্ষতি করবে এই শহরের, আমি এই শহরটাকে বাঁচাবো, একবার বাঁচিয়েছি কিন্তু বারবার কি কম্পাস আমাকে সাহায্য করবে? এই জন্য এর জন্য ওই জীবকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তার জন্য আমাদেরকে দরকার অনু আম্মা। অনু আম্মাকে খুঁজে বের করতে পারলে অনু আম্মাই চিনতে পারে যে ওই জীবটা কে, ওই জীবকে, কারণ অনু আম্মাই দেখেছে। অনু আম্মাকে কোথায় খুঁজে পাবো? তখনই টিমের একজন বলে, স্যার আমরা জানতে পেরেছি আমাদের পাশের রাজ্যে একটা গ্রামে জায়গা নিয়েছে ওই অনু আম্মা, ওখান থেকে অনু আম্মাকে ধরে আনতে হবে। তখনই সত্যজিৎ বলে, তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা যাও যাও, ওকে এখনই ধরার ব্যবস্থা করো, কারণ অনু আম্মাকে আমাদের প্রয়োজন। একবার যদি অনু আম্মাকে ধরতে পারি তাহলে আমরা সহজেই ওই জীবকে ধরতে পারবো। এরপরই দেখা যায় অন্যদিকে বিহান বলে, কম্পাস তুমি কথাটা মন্দ বলনি, ওই জীব যতদিন ধরা না পড়ছে ততদিন আমাদের নিরাপদ নেই, আমাদের শান্তি নেই, কখন কোন ভাবে কোন দিক থেকে আমাদের বাড়ির উপরে আক্রমণ আসবে সেসব আমরা কিছু জানি না। এদিকে দেখা যায় যে তখনই তখনই কম্পাস বলে, একদম ঠিক বলেছেন, এই জন্য আমাদেরকে আগে অনু আম্মার খোঁজ করতে হবে। এরপরে দেখা যায় পরের দিন সকাল সকাল কম্পাসের ফোনটা বেজে ওঠে। কম্পাস ঘুম থেকে উঠে ফোনটা রিসিভ করতেই জিৎ বলে, কম্পাস এখনই কলেজে আসতে পারবি? তখনই কম্পাস বলে, আমরা তো কলেজে যাই না, তুই তো খুব ভালো করেই জানিস, তাহলে হঠাৎ করে আজকে কলেজে আসতে বলছিস কেন জিৎ? তখনই জিৎ বলে, কি একটা সমস্যা হয়েছে, আমাকে বোর্ড মিটিং এ একজন বলে দিয়েছে যে তোদেরকে খবর দিতে, তুই কি আসতে পারবি কম্পাস? তখনই কম্পাস বলে, আমি একা? তখনই জিৎ বলে, না, তুই তুই বিহান স্যার, অখিলেশ স্যার, সবাই আসতে পারিস, একটু আয় না। তখনই কম্পাস বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলছি, ওনারা যদি যেতে চায় তাহলে ওনাদেরকে নিয়েই আমি এখনই আসি, তুই চিন্তা করিস না। কিন্তু কি হয়েছে তুই একটু আন্দাজ করতে পারিস না জিৎ? তখনই জিৎ বলে, না, আমি আন্দাজ করতে পারিনি কম্পাস, এই জন্যই তো তোকে আমি খবরটা দিচ্ছি, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। তখনই দেখা যায় যে কম্পাস বলে, আচ্ছা, এই বলে ফোনটা রেখে দিয়ে বিহান আর অখিলেশকে নিয়ে কম্পাসের নবীন ফিউচার কলেজে চলে আসে। আর তখনই অখিলেশ বলে, বুঝতে পারছি না কেন এত জরুরি ভাবে এখানে ডাকলো জিৎ। এরপরে জিতের সঙ্গে দেখা, জিতকে অখিলেশ জিজ্ঞাসা করে, কি হয়েছে জিৎ? তখনই জিৎ বলে, আমি জানি না, আমাকে আপনাদেরকে খবর দিতে বললো তাই খবর দিয়েছি, কি একটা সমস্যা হয়েছে ভিতরে, একটু চলুন, তাড়াতাড়ি চলুন, ওখানে গেলেই বুঝতে পারবেন, ওরা অনেকটা উত্তেজিত হয়ে আছে। তখনই কম্পাস বলে, আমিও তো বুঝতে পারছি না জিৎ, কি হচ্ছে কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই জিৎ বলে, এত কথা বলিস না কম্পাস, আগে ভিতরে যা, আগে ভিতরে গিয়ে সমস্ত কিছু দেখ, তারপরে তোরা বুঝতে পারবি। এরপরে দেখা যায় যে যখনই যখনই অখিলেশ ভিতরে আসে, দেখে বোর্ড মিটিং এ সবাই বসে আছে, সেখানে মুক্তি আসে শুধু অভিজ্ঞান দত্ত বাদে। এরপরে দেখা যায় সবাই মুক্তির উপরে আঙুল তুলছে যে আপনারা এতদিন ধরে কি করছিলেন, এতদিন ধরে এত টাকা গরমিল কেন? তখনই দেখা যায় অখিলেশ এসে বলে, কি হয়েছে, এত জরুরি ভাবে আমাকে এখানে আনা হলো কেন? তখনই মুক্তি অবাক হয়ে বলে, এখানে কেন এসেছো? এখান থেকে বের হয়ে যাও, তোমাদের তো এখানে কেউ ডাকেনি, তাহলে এখানে কেন আসলে? তোমাদের কোনো দরকার নেই, প্রয়োজন নেই এখান থেকে বের হয়ে যাও। আর সিকিউরিটি গার্ড কোথায়? সিকিউরিটি গার্ডকে দেখে এখনই ঘাড় ধাক্কা দিয়ে তোমাদেরকে বের করে দেবো। তোমাদের এত দুঃসাহস হয়েছে যে তোরা এই নবীন ফিউচার কলেজে এসেছো, তোমাদের ছাড়বো না। আর কম্পাস, এখান থেকে বের হয়ে যাও। তখনই কম্পাস বলে, আপনি চাইলেও এখান থেকে আর এখন আমাদেরকে বের করতে পারবেন না। তখনই বোর্ড মিটিং এর সদস্য একজন বলে ওঠে, দেখুন, আমরা ওনাকে এখানে আসতে বলেছি, এখানে ওনাদের আমাদের প্রয়োজন তাই আসতে বলেছি, কারণ আমাদের আমাদের অনেক বড় বিপদ হতে চলেছে। এই কলেজটা ছিল নাম্বার 1, এখন এই কলেজের নাম খারাপ হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে, বিদেশ থেকে ফান্ড আসা বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে তো আর চুপ করে থাকলে চলবে না, এখন তো আমাদের কথা বলতে হবে। তখনই মুক্তি বললে যে তার জন্য এদের কি প্রয়োজন, এদের থাকতে হবে না, যা কথাবার্তা আছে সব আমার সঙ্গে বলবেন। অভিজ্ঞান দত্ত এখানে নেই তাতে কি হয়েছে, আমি তো আছি, আমার সঙ্গে কথা বলুন। তখনই কম্পাস বলে, আপনি চুপ করুন মুক্তি মাসি, আর এই যে প্রিন্সিপাল স্যার, আপনি বলুন কি হয়েছে। তখনই প্রিন্সিপাল সবকিছু খুলে বলে অখিলেশকে, আর বলে যে আমাদের আজকের মধ্যেই আমাদের কাজ করতে হবে, যদি আমাদের এই কলেজটাকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে একটা ফাংশন প্রতিযোগিতা করতে হবে, সেখানে আমাদের কলেজ থেকে ভালো কিছু করে দেখাতে হবে, কারণ এই এক্সপেরিমেন্টটা তো একমাত্র কম্পাসের আছে, তাই আপনাদেরকে ডাকা হলো। তখনই বিহান বলে, শুধু এটুকুর জন্য কম্পাসকে ডাকা হলো কেন? এই কলেজের তো অনেকেই দায়িত্ব নিয়েছে, তারা এই এই কাজটা করুক। তখনই মুক্তি বলে, হ্যাঁ সেটাই তো কথা, আমরা এই কলেজের দায়িত্ব নিয়েছি, আমরাই সামলাবো, এতে কম্পাস একে আনার প্রয়োজন কি আছে? তখনই দেখা যায় যে
তখনই প্রিন্সিপাল বলে, হ্যাঁ এটা এটা ঠিক যে কম্পাসকে আনার কারণটা কি, কম্পাসের যেটা পারবে সেটা এই কলেজের দ্বিতীয় কেউ পারবে না, এই জন্যই কম্পাসকে আনা। আর অখিলেশ চৌধুরী, অখিলেশ স্যার, উনি তো এই কলেজের জন্য সবকিছু করেছে, এই কলেজের ভালো মন্দ সবকিছু উনিই বুঝবে, ওনাদের হাতে এই কলেজটা তিলে তিলে গড়ে উঠেছে, তাই ওনাদেরকে ডেকেছি। এই কলেজটাকে যদি আজকে বাঁচাতে হয় তাহলে ওনাদের হাতেই দায়িত্ব দিতে হবে। তখনই মুক্তি বলে, এটা আপনারা করতে পারেন না, আপনারা কি ভুলে গেছেন, আপনারা কি ভুলে গেছেন যে অখিলেশ চৌধুরী কি করেছিল, এই কলেজ থেকে টাকা চুরি করে সেটা বাড়িতে জিম্মি করে রেখেছিল, সেসব ভুলে গেছেন। তখনই দেখা যায় যে কম্পাস বলে, এসব কথা থাক, ওটা যে আমাদের ফাঁসানো হয়েছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছিল, আমরা প্রমাণ করে দিয়েছিলাম, তাই এই বিষয় নিয়ে আর কথা বলো না মুক্তিবাসী। তখনই মুক্তি বলে, এই থামো তো তুমি, তোমাকে কে কথা বলতে বলেছে, এখানে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, তোমাদের সঙ্গে এই কলেজের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন কথা বলছো। তখনই দেখা যায় যে প্রিন্সিপাল বলে, আপনি থামুন ম্যাডাম, আপনি আর চাইলেও কিছু করতে পারবেন না, কারণ এখানে এই বোর্ড মিটিং এ ওদেরকে ডাকা হয়েছে, ওদের হাতে আবার এই কলেজটাকে তুলে দেওয়া হবে। তখন এই মুক্তি মনে মনে বলে, না না, এটা কিছুতে হতে পারে না, এভাবে চারদিক থেকে আমাদেরকে ঘেরাও করে নিতে পারে না, আমাদেরকে কিছু একটা করতে হবে, এভাবে আমরা হেরে যেতে পারি না, এভাবে হেরে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। কি তখনই অখিলেশ মনে মনে বলে, এত বছর পরে আবার আমরা কলেজটাকে ফিরে পাবো, এখন যদি ঋতুজা থাকতো এখানে কতটা খুশি হতো, কারণ আর যা কিছু হচ্ছে সবকিছু কম্পাসের জন্য। কম্পাস মেয়েটা সত্যি আমাদের বাড়ির জন্য বড় লাকি, মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই আমাদের বাড়িতে সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে যা যা চলে গেছিল সবকিছু মেয়েটা ফিরিয়ে আনার জন্য সবকিছু করছে। এরপরে দেখা যায় বোর্ড মিটিং এর সব লোকজন বলে, অখিলেশ স্যার, আপনি যদি আবার এই দায়িত্বটা নিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, আপনার মতো করে কেউ এই কলেজটাকে চালাতে পারছে না, দেখুন এই এই ১ বছরের মধ্যে পুরো এলোমেলো হয়ে গেছে, কলেজটার নাম খারাপ হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে, বিদেশ থেকে যেই ট্যাক্সটা আসতো সেটা আর আসবে না, সেটা বন্ধ হয়ে যাবে যদি আমাদের ঠিক মতো এই মিটিংটা আমরা করতে না পারি। ১৫ মিনিটের মধ্যে এই মিটিংটা শুরু হবে, যেটা সব দেশের থেকে করা হচ্ছে। তখনই দেখা যায় যে বিহান বলে, এই ১৫ মিনিটে কি মিটিং সম্পূর্ণ করা ঠিক হবে, আমরা কি পারবো এই মিটিং এর সবকিছু জোগাড়যন্ত্র করতে। তখনই প্রিন্সিপাল বলে, দেখুন বিহান স্যার, এটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ কলেজটাকে বাঁচাতে গেলে আমাদের এটুকু ঝুঁকি নিতে হবে, আর কম্পাসকে এমন কিছু বানিয়ে দেখাতে হবে যে সেটা সেটা দেখে সবাই খুশি হয়ে যায়, সব বিদেশিরা প্রশংসা করে। তখনই দেখা যায় যে কম্পাস মনে মনে বলে, আমি কি বানাবো কিছুই বুঝতে পারছি না, কিছু একটা তো করে আমাকে ম্যানেজ করতেই হবে, কারণ এই কলেজের নাম বলে কথা, যে কলেজটাকে আমি এত সম্মান করি, শ্রদ্ধা করি, মায়ের ভালোবাসা জড়িয়ে আছে এই কলেজটাকে আমাকে বাঁচাতেই হবে। অন্যদিকে দেখা যায় যে তিনি নিচে আসে, আর তখনই প্রেতা ওখানে গিয়ে খাবার গুছিয়ে রাখছিল, তখনই তিনি এসে বলে যে, এই যে ঠাম্মি শুনছো, আমাকে কিছু খেতে দেবে, আমার খুব খুব খিদে লেগেছে। তখনই দেখা যায় প্রেতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি খেতে দেবো না কেন, এখানে চুপটি করে বসো তো, তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার মা কোথায় গেছে। তখনই তিনি বলে, মা একটু বাইরে গেছে, মা বলে গেছে যে যদি আমার কিছু প্রয়োজন হয় তোমার কাছ থেকে চেয়ে নিতে, তাই আমি তোমার কাছে আসলাম ঠাম্মি। তখনই প্রেতা বলে, তোমার মা বাইরে কেন গেছে, কিছু তো বলে গেল না, কি কারণে গেছে তুমি কিছু জানো। তখনই তিনি বলে, আসলে জানি, মা বাইরে গিয়েছে, মা একটা বাসা দেখতে গিয়েছে, আমরা বাসা বাড়িতে চলে যাব, মা বাসাটা দেখা হলে আমাদেরকে নিয়ে চলে যাবে, তুমি কিছু বলো, আমাকে যেন মা নিয়ে না যায়, আমার তো খুব 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 খারাপ লাগবে, তোমাদেরকে আপন করে নিয়েছি তো। কথাটা শুনে প্রেতা কান্নায় ভেঙে পড়ে, তিন্নিকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় কম্পাসও রেডি হয়ে যায়, মনে মনে বলে, মুক্তি বাসু, এতদিন পরে আমরা আবার কলেজটাকে নিজের করে পাচ্ছি, অনেক ক্ষতি করে ফেলেছে ওই কলেজটাকে, তাই আমাদেরকে এই কলেজটাকে বাঁচানোর জন্য এখন ঠিক মতো কলেজটাকে পরিচালনা করতে হবে। এরপরে অখিলেশ মিটিং এ চলে যায়, সমস্ত বিদেশি ভাইয়ারদের সঙ্গে মিটিং এ বসে যায়, যে অনলাইনে মিটিংটা শেষ করতে থাকে। এদিকে জিৎ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে, প্রিন্সিপাল প্রচন্ড রেগে যায় আর বলে, কি হচ্ছে, একটু থামো জিৎ, আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি, এত কথা বলার কি আছে। তখনই দেখা যায় যে বিহান এইসব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়, বিহানও বিদেশি ভাইয়ারদের সঙ্গে কথা বলে কম্পাসের উপরে দায়িত্বটা দিয়ে দেয় বিদেশি ভাইয়ারদের ম্যানেজ করতে। তখন কম্পাস বিদেশি ভাইয়ারদের সঙ্গে কথা বলে
তার তার সমস্ত কিছু বুঝিয়ে বলে, তার এক্সপেরিমেন্টটা দেখিয়ে দেয়, সে নতুন কিছু বানিয়ে দেখায়। আর এগুলো দেখে তো বিদেশি ভাইয়েরা প্রচন্ড খুশি হয়ে লাইক করতে থাকে কম্পাসকে, আর প্রশংসা করতে থাকে। এটা দেখে বিহানও খুব খুশি হয়ে যায়, জিৎ প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, প্রিন্সিপাল স্যার দেখতে পাচ্ছেন, আমি বললাম না কম্পাস ঠিক পারবে ম্যানেজ করতে, কম্পাস কিন্তু ঠিক ম্যানেজ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন তো কলেজটাকে আবার আগের মতো করে তুলবে এই কম্পাস। কম্পাস সত্যি অসাধারণ। তখন প্রিন্সিপাল বলে, তুমি ঠিক বলেছো জিৎ, কম্পাস সত্যি অসাধারণ, মেয়েটা খুব সাহসী বুদ্ধিমতী, মেয়েটা যেখানেই যাবে সবকিছু ঠিকঠাক করে ফেলবে মেয়েটাকে, এই জন্যই তো আমার এত ভালো লাগে। কম্পাসের মতো একটা স্টুডেন্ট যদি এই কলেজে থাকে, এই কলেজের সম্মান কখনোই নিচু হবে না, সম্মান বেড়েই